হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের সঙ্গে আবারও নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টার রক্স অ্যান্ড মিনারেলসের যে পার্ট আমরা অলরেডি পড়ছিলাম প্র্যাকটিক্যালে, সেটা নিয়ে ডিটেল ডিসকাশন করতে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম বিভিন্ন মিনারেলস সম্পর্কে ডিটেলসে, কীরকম দেখতে হয়, কিভাবে বুঝবো আমরা কোনটা কি মিনারেলস, তার কী কী স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকে, এই সমস্ত ডিটেলস নিয়ে পড়েছিলাম। আজ আমরা পড়বো সমস্ত ধরনের রক্স নিয়ে, যা কিছু তোমাদের সিলেবাসে রয়েছে। তো ফার্স্ট টপিকই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে গ্রানাইট সম্পর্কে আমরা পড়বো। গ্রানাইটটা নর্মালি একটা, আমরা সবাই জানি, ইগনিয়াস রক, রাইট? কিন্তু গ্রানাইট কি করে বুঝবো যে কোনটা গ্রানাইট, দেখতে কীরকম হয়, এর কী কী স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটা এবার আমরা দেখে নেব। দেখো, ফার্স্টেই যেটা জানবো সেটা হচ্ছে কম্পোজিট, মানে গ্রানাইটের মধ্যে ঠিক কী কী থাকে। এক হচ্ছে কোয়ার্জাইট বা কোয়ার্জ থাকে, ফেলসপার থাকে, মাইকা থাকে, এছাড়াও 50% অফ স্টোনের পোর্শন থাকে। এছাড়া বিভিন্ন ধরনের মিনারেলস এর মধ্যে মানে একসাথে গঠিত হয় এইগুলো দিয়ে, যার জন্য এই ধরনের গ্রানাইটকে দেখতে অনেক রকম কালারের হয়ে থাকে। টেক্সচারগুলো আলাদা আলাদা হয়। পুরো গ্রানাইটটাই হয় এবড়ো খেবড়ো জাতীয়, কোনো মসৃণ ত্বক এর ওপর পাওয়া যায় না এবং পুরোটাই বেশিরভাগটাই গ্রেইশ কালারের হয়ে থাকে। এবার দেখো টেক্সচারের মধ্যে যেটা দেখতে পাওয়া যায়, মিডিয়াম টু ফাইন টেক্সচার বেশি দেখতে পাওয়া যায়, হেভি টেক্সচার কম দেখতে পাওয়া যায়, কারণ লার্জ টেক্সচার হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কম ইরোশন। কিন্তু আমরা জানি যে সাধারণত মানে যে ইগনিয়াস রক্সগুলো থাকে তার উপর সবচেয়ে বেশি পরিমাণে কি হয়, ক্ষয়কার্য চলে। কালার কি বলছে দেখো, গ্রানাইট ক্যান বি মেনি কালার্স, অনেক কালারের হতে পারে, একটু আগেই তোমাদের বললাম। তার মধ্যে মেনলি কী কী কালার দেখতে পাওয়া যায়, পিঙ্ক, লাইট অ্যান্ড ডার্ক গ্রে কালার, ব্ল্যাক, গ্রিন, ব্লু, রেড, এছাড়াও নর্মাল ব্লু অ্যান্ড রেড কালারেরও এই ধরনের গ্রানাইট দেখতে পাওয়া যায়, যদিও সেটা খুব রেয়ার। অরিজিন দেখো, গ্রানাইট ফর্মস ডিপ আন্ডারগ্রাউন্ড ফ্রম দ্য মোল্টেন ম্যাগমা অ্যান্ড স্লোলি কুলস। দেখো, গ্রানাইট হচ্ছে এমন এক ধরনের শিলা যেটা নর্মালি পৃথিবীর পৃষ্ঠের ওপরে বেরিয়ে আসতে পারে না, মানে ভূ অভ্যন্তরেই কোথাও একটা ঠান্ডা হয়ে শীতল হয়ে জমে সেই স্থানেই শিলারূপে গঠন করে। তার মানে গ্রানাইট হচ্ছে অন্তর্ভুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়, বহির অঞ্চলে দেখতে পাওয়া যায় না। আর অন্যদিকে যখন আমরা ব্যাসাল্ট পড়ব, ঠিক তার অপোজিটটা দেখতে পাবো। আর ইউজেসে দেখো, এগুলো বিভিন্ন ধরনের স্টোন হিসাবে ইউজ করা হয়, মেনলি কিচেনে। এবার চলে যাব ডোলেরাইট। এটা আর একটা ইগনিয়াস রক। ডোলেরাইটের স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আর ডোলেরাইট প্রধানত গ্রেইশ অ্যান্ড ডার্কিশ কালার, মানে ব্ল্যাকিশ কালারেরই হয়ে থাকে। এবার কী কী টেক্সচার দেখতে পাওয়া যায় এর মধ্যে দেখো, নর্মালি হচ্ছে ভিজিবল টেক্সচার, মানে খুব একটা ফাইন গ্রেন এতে দেখতে পাওয়া যায় না, টেক্সচারগুলো বোঝা যায় এবং মানে ছোট ছোট ছিদ্র থাকে এর মধ্যে প্রচুর, যার জন্য এর মধ্যে দিয়ে জল কিন্তু পাস করতে পারে। কালার দেখো, নর্মালি গ্রিন টু ব্রাউন এইরকম কালার শেডিংয়ে দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই। জয়েন্ট অ্যান্ড ফিচার্স দেখো, সাধারণভাবে এর কিছু জয়েন্ট সেকশন থাকে। তুমি যদি ডোলেরাইটকে ভাঙার চেষ্টা করো তাহলে দেখবে কোনাকুনি বা একটা নির্দিষ্ট শেপে ভাঙছে, এটাই হচ্ছে জয়েন্ট সেকশন। আর ডেন্সিটি হচ্ছে 2.5 থেকে 3 গ্রাম সেন্টিমিটার কিউব পর্যন্ত দেখতে পাওয়া যায়। ফিজিক্যাল প্রপার্টিস কী কী রয়েছে এর মধ্যে সাধারণভাবে স্ট্রেংথ প্রচুর পরিমাণে থাকে, জল অবজার্ভ করতে পারে, যেটা তোমাদের বলছিলাম আমি, যে জল এর মধ্যে দিয়ে যাওয়ার ফলে এর অ্যাবজর্বেশন পার্ট কিন্তু যথেষ্ট স্ট্রং। পোরোসিটি লক্ষ্য করা যায়, মানে প্রচুর গর্ত দেখতে পাওয়া যায়। আর স্পেসিফিক গ্র্যাভিটিও কিন্তু যথেষ্ট ভালো। লাস্ট দেখো রয়েছে ল্যান্ডস্কেপ। এই ডোলেরাইট থেকে কী ধরনের ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায় না, প্রমিনেন্ট স্কেপস দেখতে পাওয়া যায়। ক্রিয়েচার্স, মানে এই ডোলেরাইট এমন এক ধরনের শিলা যার মধ্যে বিভিন্ন প্রাণীর বসবাসের জায়গা খুব প্রমিনেন্টভাবে দেখতে পাওয়া যায়, মানে যেহেতু এর মধ্যে প্রচুর গর্ত থাকে তাই খুব সহজেই এখানে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করতে শুরু করে। আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, ম্যাক্সিমামটাই গ্রে কালার হয়ে থাকে আর একটু মানে রাফ সেকশন, যেহেতু এগুলো ইগনিয়াস রক তাই এরকম দেখতে হয়। এবার পড়বো ব্যাসাল্ট সম্পর্কে। দেখো, ব্যাসাল্ট খুব
তোমাদের পরিচিত একটা নাম যেটা ইগনিয়াস রক্স নামে খুব ভালো মতো পরিচিত, এবং এই ব্যাসাল্টটি অ্যাকচুয়ালি ম্যাগমা রূপে পৃথিবীর বাইরে বেরিয়ে এসে আমাদের প্লেটো রিজিয়ন তৈরি করতে সাহায্য করে। ইভেন আমাদের ভারতের যে ছোটনাগপুর প্লেটো রয়েছে সেটাও কিন্তু এই ব্যাসাল্ট শিলা দ্বারাই গঠিত বেশিরভাগ অংশ। আচ্ছা, এবার কালারটা দেখে নিই আমরা। ব্যাসাল্ট ইজ এ টিপিক্যালি হার্ড গ্রে এবং ব্ল্যাক ইন কালার। এর নর্মালি আলাদা কোনো কালার হয় না, গ্রে এবং ব্ল্যাকিশই হয়। এছাড়াও সামটাইমস এর কিছু কিছু পোর্শন অরেঞ্জিস কালারের দেখতে পাওয়া যায়। কম্পোনেন্টস কি বলছে, এর মধ্যে অক্সাইড অফ সিলিকন রয়েছে, আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, টাইটানিয়াম রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে। ইটস লো ইন সিলিকা। সিলিকার পরিমাণ খুব কম, ইউজুয়ালি লেস দ্যান 50%, অ্যান্ড রিচ ইন আয়রন অ্যান্ড ম্যাগনেসিয়াম। তার মানে এখানে ম্যাগনেসিয়াম আর আয়রনের পরিমাণটা বেশি। নেক্সট দেখো কি বলছে, টেক্সচার বা স্ট্রাকচার যদি আমি বলি তাহলে হচ্ছে ফাইন গ্রেন স্ট্রাকচার। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো জিনিস বায়ুর সংস্পর্শে এসে শুকোবার সময় পায় তাহলে কিন্তু সেটা খুব নর্মালি ফাইন গ্রেনে পরিণত হয়। ঠিক এর অপোজিটটাই ছিল গ্রানাইট, যেটা পৃথিবীর অভ্যন্তরে যেহেতু স্টোরেজ হতো তাই এর কিন্তু খুব একটা ফাইন গ্রেন থাকতো না, মিডিয়াম গ্রেন দেখতে পাওয়া যেত। তো এখানে এটা ফাইন গ্রেন দেখতে পাওয়া যাচ্ছে। আর কি রয়েছে, ইট ক্যান হ্যাভ পোরোফাইট structure and larger crystal and a finner of grain matrix। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ফাইন গ্রেন, তার পাশাপাশি কিছু ক্রিস্টালাইজড সেকশন দেখতে পাওয়া যায়। তুমি যদি ভাঙো এটাকে তাহলে ক্রিস্টাল কোনাকুনি ভাঙবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু বেশ কিছু গর্ত দেখতে পাওয়া যায়, যেই গর্তের মধ্যে দিয়ে কী হয়, যখন ম্যাগমা পৃথিবী পৃষ্ঠের ওপরে এসে স্থিত হওয়ার চেষ্টা করে তখন এই ম্যাগমার মধ্যে তো প্রচণ্ড গরম থাকে, তো তার মধ্যে বাবলস সৃষ্টি হয়। সেই বাবলসগুলো ফেটে গিয়ে সেই জায়গায় একটা ডিপ্রেশন বা গহ্বরের সৃষ্টি করে। তো সেগুলোই হচ্ছে ব্যাসাল্টে লক্ষ্য করা যায়। নাম্বার 5 বলছে টেম্পারেচার। প্রচণ্ড উষ্ণ অবস্থায় এটা অভ্যন্তর থেকে বেরিয়ে এসে শীতল হয়, তাই এর টেম্পারেচার থাকে যখন ইরাপশন হয় আর কি, তখন এই টেম্পারেচার থাকে 1100 থেকে 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা চেনার সবচেয়ে সোজা উপায় কি, প্রথমত এটা ব্ল্যাকিশ হবে বা গ্রেইশ হবে, প্রচণ্ড হার্ডি একটা রক, আর এর মধ্যে বেশ কিছু গ্রেন বা পোরোসিটি দেখতে পাওয়া যাবে, ছিদ্র দেখতে পাওয়া যাবে, আর প্রচণ্ড ফাইন গ্রেন মেটেরিয়ালস দিয়ে তৈরি হবে, কোনো উঁচু নিচু অংশ দেখা যাবে না। এবার চলে যাব ল্যাটেরাইটে। ল্যাটেরাইটটাও তোমাদের কাছে খুব পরিচিত একটা নাম। তোমরা এবার বলতেই পারো ল্যাটেরাইট তো সয়েল হয়, তাহলে এই ল্যাটেরাইট কেন আমরা শিলার ক্ষেত্রে পড়ছি? দেখো, সমস্ত মৃত্তিকা যে জন্ম নেয় তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো না কোনো শিলা থেকেই জন্ম নেয়। তো তোমরা জেনে রাখো যে ল্যাটেরাইট যে সয়েল হয় সেই ল্যাটেরাইট সয়েলের কিন্তু কোর বা বলতে পারো জনক শিলা যাকে বলা হয়, বা পেরেন্ট ম্যাটেরিয়াল বা পেরেন্ট রক যদি কিছু থেকে থাকে সেটা ল্যাটেরাইট। ওকে, তো চলো এবার কম্পোজিশনগুলো দেখে নিই। অবভিয়াসলি ল্যাটেরাইট রেড কালারের হয়, তোমরা জানো সেটা, এবং এটা তোমরা যদি নর্মালি শান্তিনিকেতন বেড়াতে যাও তাহলে সেখানেই ব্যাডল্যান্ডে তোমরা ল্যাটেরাইট দেখতে পাবে। কি বলছে দেখো, ল্যাটেরাইট সয়েল ইজ primarily made up the silt and clay with 91.75 to 94.89% of its grain being made up অফ দিস ম্যাটেরিয়ালস। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সিল্ট আর ক্লে দিয়েই পুরো মাটিটা তৈরি হয় বা পুরো যে রক্সটা রয়েছে সেটা সৃষ্টি হয়। কেমিক্যাল স্ট্যাবিলাইজেশন যদি বলি তাহলে এখানে টেকনোলজি ক্যান বি ইউজড টু রিএনফোর্স অ্যান্ড স্টেবিলাইজড ল্যাটেরাইট সয়েল। নর্মালি কী হয় যে এর কেমিক্যাল ফ্যাসিলিটিস বা কেমিক্যাল যে কার্যকারিতা সেটা প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, আর কেমিক্যাল কার্যকারিতা হয় বলেই ল্যাটেরাইট মাটির জন্ম হয়। তোমরা নিশ্চয়ই জানো যে ল্যাটেরাইট হচ্ছে একটি ক্ষারীয় মাটি। এটা কি হয়, নর্মালি অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত বা খুব বেশি পরিমাণে জল বয়ে যাওয়ার ফলে মাটির ওপরের অংশ থেকে অনেক কিছু মিনারেলস ধুয়ে বেরিয়ে চলে যায় এবং তখন মাটির রং এরকম রেড কালারের হয়ে যায়। এরপর কি বলছে দেখো, নন ট্র্যাডিশনাল স্টেবিলাইজার। দেখো, নর্মালি এগুলো খুব একটা স্টেবল মাটি নয়, খুব স্টেবল আর কি শিলা নয়, খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং একটা টাইমের পর এগুলো কিন্তু আলাদা হয়েই অবস্থান করে। সয়েল স্ট্রেন্থ অ্যান্ড পার্মানেন্ট, আমি বলছিলাম যে এখানে মাটি তৈরি হওয়াটা খুব কমন একটা ব্যাপার, তাই সয়েল একটা বড় ভূমিকা নিচ্ছে ল্যাটেরাইটের ক্ষেত্রে। লাস্ট ওয়ান ইজ লোডিং ক্যাপাসিটি। কেমিক্যাল
অ্যাডিটিভ ক্যান ইনক্রিজ দ্য সয়েল লোডিং ক্যাপাসিটি। যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল মানে কাজকর্ম হয়ে থাকে, তাই খুব সহজেই কিন্তু এর যে লোডিং ক্যাপাসিটি বা স্টেবিলিটি অনেকটা বাড়িয়ে দেয়। তো এই ছিল ল্যাটেরাইট। এবার আমরা চলে যাব লাইমস্টোনে। আচ্ছা, লাইমস্টোন কিন্তু একটা সেডিমেন্টারি রক। এর কম্পোজিশনটা দেখো, লাইমস্টোন ইজ এ সেডিমেন্টারি রক মেড অফ ক্যালসিয়াম কার্বনেট, রিচ মিনারেলস লাইক ক্যালসাইট অ্যান্ড আর্গোনাইট, এই টাইপের কিছু সয়েলস মানে কিছু একটা মিনারেলস থাকে। ইট অফেন্ট কন্টেন্ট ইরাপশনস সাচ অ্যাজ সিলিকা, ক্লে, সিল্ট অ্যান্ড স্যান্ড। মেনলি এর মধ্যে যেগুলো রয়েছে ইমপিউরিটিস হিসাবে, সেগুলো কি কি, সেটা হচ্ছে সিলিকা, সিল্ট, ক্লে অ্যান্ড স্যান্ড। এটা খুব মসৃণ টাইপের হয়, দেখতেও খুব সুন্দর হয় এবং এগুলো খুব তাড়াতাড়ি অ্যাসিডিক বিক্রিয়ার মাধ্যমে গলে যেতেও পারে। আর যদি বলা হয় কালার, তাহলে কালারের মধ্যে দেখো ম্যাক্সিমামই হোয়াইট টু গ্রে হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাকিশ কালারও দেখতে পাওয়া যায়, মানে রিচ কালারও দেখতে পাওয়া যায়। এছাড়াও কখনো কখনো হোয়াইট, ইয়েলো, রেড এইসবের অফ কালার দেখতে পাওয়া যায়। টেক্সচার যদি বলা হয়, অবভিয়াসলি ওয়াইড রেঞ্জ টেক্সচার দেখতে পাওয়া যায় এবং নর্মালি এর গ্রেন সাইজ স্যান্ড সাইজ গ্রেনের থেকে কিছুটা ছোট হয় এবং মাড টেক্সচার দেখতে পাওয়া যায়, মানে কাদা কাদা একটা ভাব থাকে। ডেন্সিটিও খুব কম, দেখো পোরোসিটি অনেক বেশি থাকার জন্য ডেন্সিটিটা কম, 0.1% থেকে 40% পর্যন্ত হয়ে থাকে এবং লাইমস্টোনের রেঞ্জ হচ্ছে ডেন্সিটির ক্ষেত্রে 1.5 থেকে 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হার্ডনেস। এটা খুব সফট টাইপের হয়, সেই জন্য হার্ডনেস খুব একটা বেশি নয়, মোস্ট স্কেলে 2 থেকে 4 ইউনিট পর্যন্ত এর হার্ডনেস লক্ষ্য করা যায়। তাহলে লাইমস্টোন চিনবে কি করে? লাইমস্টোন নর্মালি হোয়াইট টু গ্রেইশ কালারের হয়, খুব সফট টাইপের হয় এবং এর ক্ষেত্রে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এর মধ্যে খুব ফাইন গ্রেন দেখতে পাওয়া যায়, সেরমভাবে কিছু মানে পোরোসিটি বা ছিদ্র তুমি দেখতে পাবে না, নরম নরম একটা ফিল হবে। এছাড়াও এর মধ্যে সিল্ট আর ক্লে থাকার জন্য কিছুটা চিকচিকেও দেখতে হবে। এবার নেক্সটে চলে যাব। দেখো সেল সম্পর্কে পড়বো। সেলও খুব চেনার একটা সহজ উপায় আগেই তোমাদের বলে দিই, যে সেল দেখতে প্রথমত হচ্ছে কালো টাইপের হয়, মানে গ্রেইশ টু কালো। আর এর পাশাপাশি যেটা সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক সেলের, সেটা হচ্ছে এগুলো স্তরে স্তরে জমা হয়। ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো, জিনিসটা দেখো লেয়ার বাই লেয়ার সেডিমেন্ট পড়ে পড়ে জমা হয়েছে, তো এটাও সেডিমেন্টারি রক। তো সেই জন্য তোমরা সেল দেখলেই খুব সহজে চিনে নিতে পারবে যে ওর স্তরগুলো রয়েছে কিনা। এবার দেখো কম্পোজিটের মধ্যে কি বলছে, ক্লে মিনারেলস রয়েছে, এছাড়াও কোয়ারজাইট আর ক্যালসাইট রয়েছে। টেক্সচার ভেরি ফাইন গ্রেন, খুব স্মুথ টাইপের হয় এর সারফেস। কালার, সেল ক্যান বি মেনি কালার্স ইনক্লুডিং ডার্ক গ্রে, গ্রিশ, রেডিশ, ব্রাউন, ইয়েলোশ, বিভিন্ন রকম কালারের হয়ে থাকে, তবে ম্যাক্সিমামটাই গ্রেইশ কালারের হয়। হার্ডনেস সেরমভাবে দেখো, সেল ইজ ভেরি ব্রিটল অ্যান্ড ব্রেকস অ্যাপার্ট ইজিলি, মানে এর সেরকম হার্ডনেস নেই, মোজকেলেকে ধরাই হয় না, কারণ তুমি হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাবে। এবং ফেসিলিটিস যদি পড়ি, তাহলে এর মধ্যে দিয়ে আমরা অনেক রকম ক্যারেক্টারিস্টিক্স বা সেই সময়কার বিভিন্ন লেয়ারিং সেকশন থেকে বিভিন্ন ধরনের তথ্য মানে জিওলজিক্যাল তথ্য পেয়ে থাকি। এছাড়াও কখনো কখনো এর মধ্যে আমরা ফসিলসও খুঁজে পেয়ে থাকি। ওকে, এবার চলে যাব নেক্সট টপিকে। Another beautiful rock is sandstone. ঠিক আছে, স্যান্ডস্টোনও একটা সেডিমেন্টারি রক এবং এটা মেনলি তৈরি হয় স্যান্ডের বিভিন্ন রকম গ্রেনের মাধ্যমে জমায়েত হয়ে। এছাড়াও এর মধ্যে কোয়ার্স থাকে, ফেলসপার থাকে, আর এর ওপর কিন্তু ওয়েদারিং সবচেয়ে বেশি কাজ করে। এই লাইমস্টোন অ্যান্ড স্যান্ডস্টোন এই দুটো সেকশনে কিন্তু আমরা কার্স্ট টোপোগ্রাফি দেখতে পেয়ে থাকি। কালার দেখো, এই স্যান্ডস্টোনের কালার বিভিন্ন রকম হয়ে থাকে, ইনক্লুডিং হোয়াইট, ট্যান, ব্রাউন, ইয়েলো, রেড, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে সিমেন্টিক ম্যাটেরিয়ালস থেকে থাকে। টেক্সচার, অবভিয়াসলি টেক্সচার খুব মানে খুবই ফাইন হয়, তুমি এর টেক্সচার চোখে দেখতেই পাবে না, মানে খালি চোখে তুমি এর টেক্সচার সেভাবে দেখতেই পাবে না। অ্যান্ড যদি লেয়ারের কথা বলি, তাহলে কিন্তু এর মধ্যে ল্যামিনার লেয়ার দেখতে পাওয়া যাবে না, একটা নিচে আর একটা বিভিন্ন কালারের লেয়ারিং দেখতে পাওয়া যায়। হার্ডনেস, এটাও ভীষণ সফট হয়, তাই মোহস্কেলেকে কাউন্ট করা হয় না। আর পোরোসিটি, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই এর ওপর দিয়ে কাজও করে জল খুব সহজভাবে, যেটা আমি তোমাদের বলছিলাম যে কিন্তু তোমার কার্স্ট টোপোগ্রাফি গঠনে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর ইউজেস, হার্ড স্যান্ডস্টোন can be used in the construction and roading as augmented of filling, মানে
ডাউনল্যান্ড ফিল করার জন্য এটিকে ব্যবহার করা হয়। ইট ক্যান অলসো বি ইউজড ইন ডাইমেনশন স্টোন ফর প্রিভিলিং অ্যান্ড বিল্ডিংস। বিভিন্ন ধরনের স্ট্যাচু বানানোর ক্ষেত্রেও কিন্তু স্যান্ডস্টোন ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার নেক্সটে চলে যাব, দেখো রয়েছে কংগ্লোমারেট। কংগ্লোমারেট চেনার একটা খুব সহজ উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সমস্ত যত রকম রক্স আছে তার মধ্যে একমাত্র কংগ্লোমারেটই হচ্ছে এমন এক ধরনের রক্স যার ভেতর থেকে বিভিন্ন ধরনের পার্টিকেলস উঁকি মারে। বিভিন্ন কালারের বিভিন্ন শেপের পার্টিকেলস কিন্তু তার ভেতর থেকে আমাদের স্কিনে যেমন ব্রণ হলে বেরিয়ে আসে, ঠিক সেরকমই এই রকস্টার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মিনারেলস এর ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসার চেষ্টা করে। এটাই হচ্ছে কংগ্লোমারেটের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স। এটা দেখেই খুব সহজে চেনা যায়। এছাড়াও যেগুলো রয়েছে, দেখো, পোরোসিটি অ্যান্ড পারমিয়াবিলিটি। মানে এর পোরোসিটি এবং পারমিয়াবিলিটি দুটোই লক্ষ্য করা যায়, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে গ্রেন থাকে এর মধ্যে। টেক্সচার টপ অফ দ্য মাউথ বার। তো এখানে যেটা আমি বলছি যে এই টেক্সচারের মধ্যে দিয়ে বোঝা যায় যে গ্রেভেলসগুলো বিভিন্ন রকম শেপ অ্যান্ড সাইজের হয়, তাই লো ম্যাট্রিক্স কন্টেন্ট লক্ষ্য করা যায়। সাইকেল হিসেবে বলা যায় কংগ্লোমারেট ক্যান এক্সিবিট আপওয়ার্ড ফিনিং অ্যান্ড দ্য আপওয়ার্ড ক্রসিং সার্কেল, মানে এটার সার্কুলেশন চলতেই থাকে। গ্রেন সাইজ, লিথোলজির ক্ষেত্রে কংগ্লোমারেটের গ্রেন সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমি তোমাদের বলছিলাম। আর ফিজিক্যাল প্রপার্টিসের ক্ষেত্রে এটি উইক হয়, খুবই এক্সট্রিমলি উইক, কারণ এর ভেতর দিয়ে জল খুব সহজে প্রবেশ করে এবং একে দুর্বল করে দেয়। তবে এই বিভিন্ন ধরনের কালারফুল হওয়ায় কনস্ট্রাকশনে কাজে লাগে। এবার কোয়ার্টজাইট। মিনারেলসে কোয়ার্টজ পড়েছিলে। কোয়ার্টজ যে শিলা থেকে পাওয়া যায় সেটাই হচ্ছে কোয়ার্টজাইট। এর কম্পোজিশন দেখো, এটা একটা মেটামরফিক রক, মানে রূপান্তরিত শিলা, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে কোয়ার্টজ থাকে। হিট এবং প্রেশারের ফলে স্যান্ডস্টোন আর কোয়ার্টজ একত্রিত হয়ে বহু বছর চাপে চাপে থাকার পর পরিণত হয় কোয়ার্টজাইটে। কালার নর্মালি এটি গ্রেইশ হয়। এছাড়াও রেড, পিঙ্ক, ইয়েলো, ব্লু, গ্রিন, অরেঞ্জ এইসবের কালার রিফ্লেকশন দেখতে পাওয়া যায়। টেক্সচার যদি বলা হয় তাহলে গ্রেনি স্ট্রাকচার হচ্ছে স্যান্ড পেপার স্ট্রাকচার হয়, বাট ক্যান বি পসিবল টু বি গ্ল্যাজি শাইন। একটা এর মধ্যে না কাঁচের মতো শাইনও দেখতে পাওয়া যায় কখনো কখনো। হার্ডনেস মোহ স্কেলে 7, তার মানে বুঝতে পারছো যথেষ্ট হার্ডি। একটা জিনিস মনে রাখবে যে ইগনিয়াস রক হয় তার হার্ডনেস মোটামুটি 4-এর মধ্যে থাকে মোহ স্কেলে। যেগুলো সেডিমেন্টারি রক হয় তার ওই 2-এর মধ্যে থাকে মোহ স্কেলে। আর যেগুলো নর্মালি মেটামরফিক রক হয় সেগুলো খুব হার্ডি হওয়ার জন্য তার ম্যাক্সিমাম ক্ষেত্রেই হার্ডনেসটা অ্যাবভ 6 to 7-এর ওপরেই থাকে। তো এখানেও সেটা দেখতেই পাচ্ছ, কোয়ার্টজ আছে তাই হার্ডের পরিমাণটাও বেশি। আর পোরোসিটি, এর মধ্যে দিয়ে জল খুব সহজে প্রবেশ করতে পারে না, তবে স্যান্ডস্টোন থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে এর মধ্যে পোরোসিটি লক্ষ্য করা যায়। এবার হচ্ছে স্লেট। যে স্লেটে ছোটোবেলায় তোমরা লেখালেখি করেছো সেই স্লেট নিয়েই আমরা পড়বো। এই স্লেটের ক্ষেত্রেও একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা একটু ধূসর রঙের হয়ে থাকে এবং এটার মধ্যে কোনো উজ্জ্বলতা থাকে না। এর মধ্যেও লেয়ারিং থাকে, তবে এটা হার্ড, এটা তুমি চাইলে ভাঙতে পারবে না। সেলের ক্ষেত্রে কী ছিল, তুমি ওটাকে চাইলে ভাঙতে পারতে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে না। আর কি বলছে, টেক্সচার দেখো, মিলিমিটার স্কেলের টেক্সচার, মানে আমরা সেগমেন্ট করতে পারি। এছাড়া গ্রেন সাইজ ভেরি ফাইন গ্রেন, প্রচণ্ড ছোট ছোট ক্রিস্টালাইজড, নট ভিজিবল, মানে তুমি খালি চোখে এগুলোকে দেখতে পাবে না। হার্ডনেস মোটামুটি হার্ড। কালার হচ্ছে ব্ল্যাক, ব্লু, গ্রিন, রেড, ব্রাউন ইত্যাদি হয়ে থাকে, নর্মালি ব্ল্যাকটাই বেশি। আর যদি বলি হয় যে এটার ব্যবহার, মানে কী কী মিনারেলস রয়েছে এর মধ্যে, বিভিন্ন ধরনের মাইকা মিনারেলস থাকছে, এছাড়াও ম্যাস্কোভাইট, চ্যালকোরাইট, বায়োটাইট ইত্যাদি রয়েছে। আর ফিচার্স হিসাবে এটি রিং স্টাকের জন্য ব্যবহার করা হয়, স্মুথ স্ট্রাকচার হয়, আর ক্লিভেজ খুব একটা বেশি দেখতে না পাওয়া গেলেও স্তরে স্তরে জমা হওয়ার একটা সম্ভাবনা থাকে। মার্বেল তো খুব ইম্পর্ট্যান্ট একটা রক, তোমরা বুঝতেই পারছো। মার্বেলের ইউজেস, মানে মার্বেল দেখতে কীরকম হয় এগুলো তোমাদের সবারই খুব পরিচিত, কারণ প্রতিজনের বাড়িতেই কম বেশি মার্বেলের কিছু না কিছু ফিচার্স আমরা দেখে থাকি, রাইট? তো এখানে কম্পোজিশনে বলছে এটা ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে হয়ে থাকে। এর মধ্যে কি কি রয়েছে দেখে নাও, পার্সেন্টেজে দেওয়া রয়েছে। ম্যাগনেশিয়াম রয়েছে, সিলিকা রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, অক্সাইড রয়েছে, লাইম রয়েছে। এর কালার
অনেক কালার হয় মার্বেলের, ভ্যারাইটি অফ কালার দেখতে পাওয়া যায়, তবে পিওর মার্বেল কিন্তু হোয়াইট হয়। আর যদি হার্ডনেসের কথা বলা হয় তাহলে 2.5 থেকে 5 মোহো স্কেলের মধ্যে হার্ডনেস ঘোরাঘুরি করে। টেক্সচারের ক্ষেত্রে যদি বলি তাহলে এটাতে মিডিয়াম সাইজ গ্রেনস টেক্সচার দেখতে পাওয়া যায়, খুব একটা ছোট নয়, তবে তুমি খালি চোখে কিন্তু দেখতে পাবে না। যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ক্রিস্টালাইজড ফর্মেশনগুলো দেখতে পাবে। আচ্ছা, ফর্মেশনের মধ্যে রয়েছে, এর মধ্যে লাইমস্টোনের পরিমাণ বেশি থাকে, আর জিওলজিক্যাল বিভিন্ন প্রসেসে এর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর লাইট রিফ্লেকশন হওয়ার ক্ষমতা থাকে কিন্তু মার্বেলের। তোমরা দেখবে মার্বেল খুব চকচক করে, যার জন্য লাইট মানে খুব ভালোভাবে এটাকে পলিশ করা হলে তার উপর লাইটের একটা খুব ভালো রিফ্লেকশন খেলা করে। ব্যবহারটা আমি আলাদা করে বলছি না, তোমরা জানোই বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাছে, বিভিন্ন মূর্তি বানানোর কাছে, বিভিন্ন শৌখিন দ্রব্য বানানোর কাছে, এছাড়াও বড় বড় প্রাসাদ ও স্মৃতিসৌধ বানানোর কাছে কিন্তু মার্বেলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর ডেফিনেটলি এটা কিন্তু কেমিক্যাল মানে কম্পোজিশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার হচ্ছে সিস্ট সম্পর্কে আমরা পড়ব। এটার ক্ষেত্রে বলতে হবে যে এটাও একটা মেটামরফিক রক। এর মধ্যে প্রচুর পরিমাণে গ্রিক মানে বিভিন্ন লোকেদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এটা প্রথম গ্রিকেই এই সিস্ট কথাটার উৎপত্তি হয় এবং গ্রিকের লোকেরাই এই ধরনের রক্সকে প্রথম আইডেন্টিফাই করেছিল। এর গ্রেন সাইজ মিডিয়াম হয়, খুব একটা বড় হয় না, খুব একটা ছোটও হয় না। হাই লাস্টার দেখতে পাওয়া যায়, মানে খুব শাইনি হয়, এবং বড় বড় লাস্টার দেখতে পাওয়া যায়। লার্জ ক্রিস্টাল, মাইকা এই সমস্ত কিছু এর মধ্যে স্টোরেজ অবস্থায় থাকে। আর এর মধ্যে কিন্তু ফোল্ডিং স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, মানে রিপিটেশন, একটার পর একটার যে রিপিটেশন সেটা দেখতে পাওয়া যায়। আর কেমিক্যাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে, যার মধ্যে গ্রানাইট সিস্ট, মাইকা সিস্ট এই ধরনের বিভিন্ন ধরনের সিস্টের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এটাও বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ বানানোর কাজে, বিভিন্ন শৌখিন দ্রব্য বানানোর কাছে ব্যবহার হয়ে থাকে। অ্যান্ড দ্য লাস্ট অফ দ্য লিস্ট, নিস। নিস খুব ইম্পর্টেন্ট একটা মেটামরফিক রক। জিয়ের উচ্চারণ কিন্তু হয় না, নিস উচ্চারণ হয়। কম্পোজিশনটা দেখে নাও, ফেলসপার, কোয়ার্জাইট মেনলি থাকে, এছাড়াও মাইকা, অ্যাম্ফোবোলাইট এবং পাইরাইট থাকে। বন্ডিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু টেক্সচার প্যারালালি হয়ে থাকে, দেখতে পাচ্ছ ছবিতে দেখো একটার পর একটা এরকম প্যারালালভাবে বন্ড তৈরি করে করে তৈরি হয়েছে। এর কিন্তু টেক্সচার সাইজ মিডিয়াম হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইন টেক্সচারও দেখতে পাওয়া যায়। কালারের মধ্যে মোস্টলি ডার্কিশ কালার হয়, টু লাইটিশ কালারের সেট দেখতে পাওয়া যায়, হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক, গ্রেন, গোল্ড বিভিন্ন ধরনের কম্বাইন্স দেখতে পাওয়া যায়। আর ফোলিয়েশনও দেখতে পাওয়া যায়, মানে খোসার মতো খুলে খুলে পড়ে যেতে দেখতে পাওয়া যায়। এই ড্রেনেজ প্রসেস যথেষ্ট স্ট্রং হওয়ার জন্য এর ওপর দিয়ে জল খুব ভালো কাজ করে। আর অরিজিন যদি বলা হয় তাহলে এটা নর্মালি কিছু ইগনিয়াস আর কিছু সেডিমেন্টারি রক্স একসাথে চাপা পড়ে এই ধরনের নিচ সৃষ্টি করে, যার মধ্যে গ্রানাইট রয়েছে, স্যান্ডি রয়েছে, গ্রেভেল সেডিমেন্ট রয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু টাইমের সাথে সাথে মাটির নিচে চাপা পড়ে ক্রমশ একটা রূপ ধারণ করে এবং নিচে পরিণত হয়। তো এই ছিল সমস্ত ধরনের রক্স। আশা করছি কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আজ আমাদের রক্স মিনারেল শেষ হয়ে গেল। যারা এখনও পর্যন্ত আমার প্রিভিয়াস মিনারেলসের ভিডিওস দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও থার্ড সেমিস্টারের সমস্ত রকমের নোটস অ্যাভেলেবেল আছে আমার কাছে। যারা নিতে ইচ্ছুক বা পড়তে চাও তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিচ্ছি। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য জিম্যাপ নিয়ে আসছি, যেটা নিয়ে সবারই প্রচুর কৌতূহল, প্রচুর কোয়ারিজ রয়েছে। আমি চেষ্টা করব সেগুলো সব সলভ করে দেওয়ার। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।